রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা। মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। দ্রুত নিরাপদে ফিরতে চান আশ্রিতরা। মানে বেশি খুশি হই যাইফারিম বলে আলাদা মানে কি দিলরা আশা করছি আর নাগরিক দিয়ে সুন্দর বলে নিলে নকা যাইতাম যাইবা আর আসলে আলটিমেট সলিউশন কূটনৈতিক সফলতা বলবো তো সবকিছু মিলিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দীর্ঘদিন পর। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে। রাখাইনে আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকায় পরিস্থিতি জটিল। আগামী বছর প্রত্যাবাসন শুরু হবে কিনা এখনই বলা যাচ্ছে না, প্রেস সচিবের ফেসবুক পোস্ট। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাইফুল রুদ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। ইউনুস মোদি বৈঠকে সম্পর্কের নতুন দ্বার উন্মোচনের আশা। আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত, বলছেন বিশ্লেষকরা। দীর্ঘ ছুটির পর কাল খুলছে সরকারি অফিস আদালত। উদযাপন শেষে শহরমুখী মানুষ। লঞ্চ, ট্রেন, বাসে চাপ থাকলেও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। পাপ মুক্তির আশায় পুণ্য স্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বাংলাদেশের মতো ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোথাও নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 জন ছিল, ওনারা গেছে, এর মধ্যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। ভিতরে সমস্যা হয়েছে, এখন ভিতরে তো কোনো মানুষ নাই। এটা খুবই সময় উপযোগী হবে। মেট্রো চালুর 1.5 বছরেই টিকিট ও এমআরটি পাস নিয়ে জটিলতায় বাড়ছে হতাশা। কার্ড ব্যবস্থা সহজ করার দাবি। জাপান থেকে আনা হচ্ছে অ্যাপ। দেশীয় প্রযুক্তি চালুর পরামর্শ। মুখ থুবড়ে পড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে দেখা দিয়েছে নতুন আশার আলো। 1,80,000 রোহিঙ্গাকে ফেরার জন্য যোগ্য হিসেবে মিয়ানমারের চিহ্নিত করাকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতে বহুমুখী আলোচনার পরামর্শ তাদের। এদিকে আশায় বুক বেঁধেছেন আশ্রিতরাও। নিরাপত্তা দিয়ে কোথাও ফিরিয়ে নেওয়া হবে, এটি দ্রুত পরিষ্কার করার দাবি রোহিঙ্গাদের। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। 2017 সালে মানবিক দিক বিবেচনায় নিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। আশ্রয় দেওয়া রোহিঙ্গাদের সংখ্যা এখন 13 লাখের বেশি, যা দিন দিন বাড়ছে। প্রত্যাবাসন নিয়ে আশার আলো দেখায় জাতিসংঘের মহাসচিবের সফর। গত 14 মার্চ রোহিঙ্গা আশ্রয় শিবিরে যান প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব। আবেগঘন বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আগামী রোজার ঈদে রোহিঙ্গারা নিজ দেশে স্বজনদের সঙ্গে উদযাপন করতে পারেন। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই অবশেষে জাতিসংঘের মহাসচিব ও প্রধান সফরের মাস না পেরুতে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। আর চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে আছে আরও 70,000 রোহিঙ্গা। এটিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য বলছে সচেতন মহল। ইতিবাচক একটা দিক সৃষ্টি হতে যাচ্ছে এবং আমাদের যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান যে আমাদের ডক্টর ইউনুস মহোদয় যে কূটনৈতিক সফলতা বলবো তো সবকিছু মিলিয়ে একটা পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পেরেছে দীর্ঘদিন পর। আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কিন্তু একটা বিপক্ষ অবস্থান রয়েছে, কারণ রোহিঙ্গাদেরকে জান্তা সরকার আবার এই যুদ্ধাবস্থার মধ্যে ব্যবহার করছে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সেটা পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাটা আছে কিনা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, তালিকা হাতে পেলেই পরিবারগুলোকে শনাক্তের পর নির্দিষ্ট প্রক্রিয়ায় প্রত্যাবাসন করা হবে। রিপাট্রিয়েশনের বিষয়ে আমরা প্রস্তুত আছি, আমরা আগে থেকেই প্রস্তুত আছি এবং আপনারা জানেন যে রিপাট্রিয়েশন সেন্টার অনেক আগেই করা হয়েছে। আমরা প্রস্তুত আছি, আমরা আগে তালিকা সরবরাহ করেছি, সেই তালিকা আসলে সরকারের নির্দেশনা অনুযায়ী রিপাট্রিয়েশন শুরু হবে ইনশাআল্লাহ। এমন খবরে খুশি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। নিরাপদে নিজ ভিটে মাটিতে ফিরে যেতে রাজি তারা। মানে বেশি খুশি হই
জাইফারিউম বলে আর যাতে মানে কি দিল আশা করছি বরং বাদে জাইফারিউম দিয়ান আর নাগরিক দিয়ে সুন্দর করে নিলে নৌকা যাইতাম যাই আর দেশে আর তো যাই বললে এরা দাস আর আলটিমেট সলিউশন 2018 থেকে 20 সাল পর্যন্ত 6 দফায় মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয় বাংলাদেশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই মুহূর্তে কক্সবাজারের উখিয়ায় কুতুপালন ক্যাম্পে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 33টি আশ্রয় শিবির রয়েছে। আশ্রয় শিবিরে লাখ লাখ রোহিঙ্গা বসবাস করছে। তবে সম্প্রতি গতকাল রাতে যে 1,80,000 রোহিঙ্গাকে নিতে মিয়ানমার যে সম্মত হয়েছে, সেই সম্মতিকে সাধুবাদ জানিয়েছে কক্সবাজার আশ্রিত রোহিঙ্গারা। তারা যে বিষয়টি বলছে, দীর্ঘ সময় পরও হলো যে মিয়ানমারের যে জান্তা সরকার তারা রোহিঙ্গাদের যে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে, এটিকে তারা খুব ভালোভাবে দেখছেন এবং তারা বলছেন যে তারা স্বদেশে ফিরে যেতে রাজি। যেহেতু ক্যাম্পে তারা 7.5 বছরের বেশি সময় হয়ে গেছে এবং তারা ক্যাম্প জীবনে অনেক কষ্ট পাচ্ছে। এখন এই মুহূর্তে যে সিদ্ধান্ত 1,80,000কে শনাক্তের পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়টিকে তারা বলছে তারা স্বদেশে ফিরবে এবং স্বদেশে ফিরে গিয়ে তারা শুধু একটি জিনিসই চাচ্ছে, তারা সেটা হচ্ছে যাতে তারা রাখাইনে ফিরে গিয়ে নিরাপত্তা এবং তাদের যাতে নিজ ভিটে বাটিতে রাখা হয় সেই দাবিটি করেছে। আমরা অনেক রোহিঙ্গার সঙ্গে কথা বলেছি, এখানে ক্যাম্পে বিভিন্ন জায়গায় গিয়েছি, তবে সবার মধ্যে যে মিয়ানমার যে সম্মত হয়েছে সেটিকে তারা খুব ভালোভাবে দেখছে। তবে আমরা যে রোহিঙ্গা নেতারা রয়েছে, রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেছি। রোহিঙ্গা নেতারা একটি বিষয় বলছে, যেহেতু রাখাইনের যে অংশটি আরকান আর্মি দখলে রয়েছে, তবে সেই ক্ষেত্রে যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় প্রত্যাবাসন ইস্যুটি, সেটি খেয়াল রাখার জন্য তারা বারবার জানিয়েছে। তবে আমরা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছে, কক্সবাজার যে প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ সবসময় প্রস্তুত। এই প্রস্তুতের আওতায় টেকনাফের কেরুন্তলি, বান্দরবনের ঘুমদুম এবং তুমরু এলাকায় 3টি ট্রানজিট ঘাট রয়েছে। এই ট্রানজিট ঘাটগুলো প্রস্তুত রয়েছে এবং যে কোনো মুহূর্তে যখন হাতে তালিকা আসবে, সেই তালিকা অনুযায়ী পরিবারগুলোকে শনাক্ত করার পর যে প্রত্যাবাসন যে প্রক্রিয়া, সেটির মাধ্যমে তাদেরকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা হবে বলে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে রোহিঙ্গা ক্যাম্প থেকে সবশেষ। সরাসরি ছিলাম কক্সবাজারের উখিয়ায় কুতুপালন ক্যাম্পে। রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সকালে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে একথা বলেন তিনি। ফেসবুকের ওই পোস্টে তিনি বলেন, নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফেরত পাঠানো যাবে কিনা। বিশেষ করে রাখাইনে আরাকান আর্মির দখল প্রক্রিয়ার ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ব্যাংককে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দ্বার উন্মোচন হলো বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে কোনো একক রাজনৈতিক দলের কারণে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এদিকে সাবেক এক রাষ্ট্রদূত বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত। মনির হোসাইনের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি হতে থাকে। এছাড়া ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য দুই দেশের সম্পর্ক আরও জটিল করে তোলে। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের পর দুই দেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিএনপি বৈঠককে ইতিবাচক হিসেবে উল্লেখ করছে। এতে সম্পর্কের তিক্ততা কমবে বলে মনে করছেন দলটির নেতারা। বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, শুধু একটি রাজনৈতিক দলের উপর ভিত্তি করে দুই দেশের সম্পর্ক থেমে থাকতে পারে না। এই বৈঠক ভারত বাংলাদেশের নতুন সম্পর্কের দ্বার উন্মোচন করেছে। এতে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলেও মত বিশ্লেষকদের। শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি ভারতের কিংবা একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, তার উপরে বেস করে এই বড় দুটো দেশের মধ্যে আসলে সম্পর্ক থেমে থাকতে পারে না। বৈঠক হলো, এটাই একটা সাফল্য। আমরা ভালো সম্পর্ক চাই। ইন্ডিয়াও এখন বসছে, আমি মনে করি বরফ গলতে আরম্ভ করেছে।
কারণ এই মোমেন্টামটা রাখতে হবে ইন্ডিয়াকে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে দেয়াল হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু। এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়। যদিও শেখ হাসিনাকে ফেরত পাওয়ার বিষয়ে খুব একটা আশাবাদী নন বিশ্লেষকরা। তবে আন্তর্জাতিক আইন মেনে ব্যবস্থা নিলে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতে ভারত বাধ্য হবে বলেও মনে করেন সাবেক রাষ্ট্রদূত। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিসাব নিকাশ দর কষাকষির পরেই আমরা এই বিষয়ে এক ধরনের ভারতের কাছ থেকে হয়তো সহযোগিতা পেতেও পারি, আবার নাও পেতে পারি। আইসিসি নিয়ম কানুন আছে, আমরা তো ইন্টারন্যাশনাল লতে চলে যাব। ট্রায়ালের পরে যদি যে সিদ্ধান্ত হয় সেই ভিত্তিতে আমরা যদি চাই, তখন ইন্ডিয়া জাতিসংঘের একজন সদস্য এবং ইন্টারন্যাশনাল ল মেনে এটা করতে মোটামুটি বাধ্য হবে। তখন ইন্ডিয়ার জনগণও আমার মনে হয় চাবে না যে একজনকে রাখতে। থাইল্যান্ডের এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আপাতত কিছুটা উষ্ণ হলেও ভবিষ্যতে কোন দিকে যাবে তা ভারতের উপর নির্ভর করছে বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে প্রবেশ ও প্রযুক্তির উন্নয়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ। চীনা গণমাধ্যম সিসিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক উন্নয়নকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সহায়তা করবে। How to enter that world, because we are not included in it yet, AI and other things. This will be everyday thing. AI will be everyday use. So if the Chinese companies come and use this, we'll learn it very quickly, and we'll become experts in how to handle, how to design, how to improve. And China will benefit from it, Bangladesh will benefit from it, because you have very talented young people around you and supporting you to what you want to do. So that will inspire and lead us to the next step of the economy and the social life. ঈদের ছুটির শেষ দিনে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। রোববার থেকে শুরু হবে কর্মব্যস্ততা, তাই ঈদ উদযাপন শেষে কাজের তাগিদে ফিরছেন মানুষ। প্রিয়জনের সাথে কাটানো আনন্দ সময়ের স্মৃতিচারণ করছেন অনেকেই। তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ভোরের আলো ফোটার আগেই সদরঘাট লঞ্চ টার্মিনালে একে একে ভিড়তে থাকে বিশাল আকৃতির লঞ্চ। ঈদের ছুটিতে বাড়িতে যাওয়া দক্ষিণাঞ্চলের যাত্রীদের নিয়ে হুইসেল বাজিয়ে কর্মব্যস্ত নগরীতে ফেরা। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা প্রায় প্রতিটি লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটি কাটিয়ে নিরাপদে রাজধানীতে ফিরতে পারলেও ছিল বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। অনেকদিন কর্মব্যস্ততার মাঝখানে নিজেকে একটু ফ্রি করে সময় দিলাম, অনেক ভালো লাগছে। ভাড়াটা আগের চেয়ে কিছু পরিমাণ তুলনা বেশি নিচ্ছে, আগে 300 টাকা, এবার 400 টাকা নিচ্ছে। এদিকে কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভোর থেকে একে একে প্রবেশ করতে থাকে ট্রেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী বোঝাই করে ট্রেন আসে ব্যস্ত নগরীতে। ঈদে প্রিয়জনের সঙ্গে কাটানো সুখ স্মৃতি নিয়ে ফেরেন সাধারণ মানুষ। তেমন কোনো ঝক্কি ঝামেলা ছাড়া নিরাপদে ফিরতে পেরে খুশি যাত্রীরা। আলহামদুলিল্লাহ ভালো ছিল। ঈদ শেষ করে আমরা যখন আসলাম, টিকিট তো আগেই করা ছিল, তো তেমন কোনো অস্বস্তি বোধ হয়নি। খুব আনন্দপূর্ণ হয়েছে এবং চমৎকার ঈদ করে, এবং জার্নিটাও খুব সুন্দর হলো। জার্নি ভালো ছিল, ঈদের এক্সপিরিয়েন্স সবকিছু মিলেই ভালো ছিল। এছাড়া সকাল থেকে সড়ক পথে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত মানুষ। রাজধানীর গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় কোনো ধরনের বিড়ম্বনা ছাড়া স্বস্তিতেই ঢাকায় ফিরেছেন যাত্রীরা। এ পর্যন্ত যতগুলো ভালো ঈদ গেছে তার মধ্যে এটা অন্যতম। এবছর সব থেকে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পেরেছে। রাস্তায় কোনো সমস্যা হয় নাই, ভাড়াও খুব কম ছিল আগের থেকে। বাড়তি কোনো ঝামেলা পোহাতে হয় নাই, এবং বাড়তি টিকিট যে বাড়তি টাকা, এই টাকাও আমরা দিতে হয়নি। ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে গত কয়েকদিন ধরেই ঢাকায় ফিরছেন কর্মজীবীরা, তাই রাস্তায় তেমন ঝক্কি ঝামেলা ছিল না বলে জানান যাত্রীরা। তবে ঈদে যারা বাড়ি যেতে পারেননি এমন অনেককে গাবতলী বাস টার্মিনাল থেকে এখনো ঢাকা ছাড়তে দেখা গেছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার তোহা খান তামিম ও গাজীপুরের চন্দ্রায় আছেন মেহেদি হাসান। প্রথমে সরাসরি যাচ্ছি তামিমের কাছে। প্রায়
এখন পর্যন্ত প্রায় 16টি ট্রেন ইতিমধ্যে ঢাকায় ঢুকেছে এবং প্রায় সমান সংখ্যক ট্রেন আবার ঢাকা থেকে ছেড়ে গিয়েছে। একটু দেখাতে চাই, ঠিক শুধুমাত্র যে ঢাকায় ঢুকছে এমনটি নয়, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা প্রবেশের পাশাপাশি ঢাকা থেকে বের হওয়ার যে প্রবণতা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। অর্থাৎ যারা এখনও ছুটি পাননি, পেয়েছিলেন না, অর্থাৎ ঈদুল ফিতরে যারা যে নির্দিষ্ট ছুটি ছিল সেই লম্বা ছুটিতে যারা যেতে পারেনি তারা এখন যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ উদযাপন করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রিয়জনের সাথে নারীর টানে তারা যাচ্ছেন, নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। আমরা সকাল থেকে দেখেছি যে প্রায় বেশ কয়েকটি ট্রেন যেমনটি বোঝাই করে যাত্রী বোঝাই করে নিয়ে এসেছে, এমনও ঠিক এখন ফিরতি যে ট্রেন, অর্থাৎ ফিরতি পথে মানুষ যে এখন ফিরছেন, মানুষ যে যাচ্ছেন ঈদের পরে এখন ফেরার যে পালা বা বাড়িতে যাচ্ছেন সেটিও কিন্তু কম নয়। প্রতিটি ট্রেনের যে সমান সংখ্যক যে আসন রয়েছে সেই আসনে তো রয়েছেনই, পাশাপাশি অনেক যাত্রী তারা ট্রেনের ভেতরে দাঁড়িয়ে গেছেন। এমনই আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন ধরনের যে ট্রেন সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এবং তারা যে আনাগোনা সেই আনাগোনা তাদের চলছে। এই মুহূর্তে একটি ট্রেন প্ল্যাটফর্মে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা যারা কর্মব্যস্ততার কারণে ছুটি শেষ হওয়ার কারণে তারা ফিরেছেন। এবং এখানকার কিছুক্ষণ আগে যা কমলাপুর স্টেশন ম্যানেজার যিনি ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন তিনি সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে আজ সারা দিনে 70 জোড়া ট্রেন যাওয়া আসা করবে। এটি মেইল, আন্তনগর, কমিউটার এবং ঈদ স্পেশাল সহ 70টি যে ট্রেন সেই ট্রেন অর্থাৎ 70 জোড়া ট্রেন যাওয়া আসা করবে। তো এভাবেই সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে বেশ বলা যায় যে কর্মব্যস্ত রয়েছে। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা ব্যস্ত রয়েছেন যাতে করে সুষ্ঠু, নির্বিঘ্ন এবং নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করার জন্য। পাশাপাশি যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারাও কিন্তু বেশ স্বস্তি জানিয়েছেন। তো রেলপথের এই ছিল আমার হাতে খবর। আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছেন সড়ক পথে খবর জানাতে, সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান। মধ্যেই আসলে চিরচেনা এই নগরী কিন্তু তার আগের রূপ ফিরে পাবে, এখনও কিন্তু সেটি তার ধারাবাহিকতা চলছে। ঈদযাত্রায় যে ফাঁকা হয়েছিল সেই ফাঁকা নগরী কিন্তু আবারও মানুষের পদচারণায় মুখর এবং সেই মানুষ যারা রয়েছেন তারা ঘরে যারা ফিরেছিলেন ঈদের ছুটিতে তারা আবারও কর্মস্থলে ফিরছেন। আজকের চিত্র যদি বলি, গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু কর্মজীবী মানুষ আসলে কাজে ফেরার যে দৃশ্য সেটি কিন্তু আগের থেকে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু একটু বেশি আমরা লক্ষ্য করছি। একটু জানিয়ে রাখি যে এই যে গাজীপুর চৌরাস্তায় রয়েছে, আমরা সকাল থেকে গাজীপুরের যে মূল পয়েন্টগুলো রয়েছে বিশেষ করে চন্দ্রা এবং অন্যান্য সড়কগুলো, যে সড়কগুলোতে আমরা ঘুরে দেখেছি এবং যেটা আসলে লক্ষ্য করা গেছে যে পুরো সড়ক জুড়ে কিন্তু এবার আসলে খুব একটা ভোগান্তির চিত্র আমরা চোখে দেখিনি, আমাদের চোখে পড়েওনি। যাত্রীরাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন আসলে সড়কের আসলে শৃঙ্খলা নিয়ে। তারা যেমনটি বলছেন যে যানজটে এবার পড়তে হয়নি, তার পাশাপাশি অতিরিক্ত ভাড়ার কিছু অভিযোগ করেছেন। সেই ভাড়া নিয়ে কিন্তু বরাবরই যেমন অভিযোগ থাকে এবারও তেমন ছিল, তবে এবার কিন্তু বেশ স্বস্তি নিয়ে কিন্তু তারা বাড়িতে যেমন ফিরেছেন তেমনি স্বস্তি নিয়ে কিন্তু আবারও রাজধানীর পাশাপাশি যে গাজীপুর এবং আশপাশের শহরগুলো রয়েছে সেই শহরগুলোতে তারা আসছেন, তাদের কর্মস্থলে ফিরছেন। একটু জানিয়ে রাখি যে গাজীপুরের যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু এবারও ধাপে ধাপে কিন্তু খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে শনিবার সেই বেশ কিছু প্রতিষ্ঠান খোলা হয়েছে, তার পাশাপাশি রবিবার, সোমবার, মঙ্গলবার এইভাবেই কিন্তু প্রতিদিন কোনো না কোনো প্রতিষ্ঠান খোলা হবে। লম্বা ছুটি কাটিয়ে সাধারণ মানুষ যারা রয়েছেন পরিবার পরিজনের মায়া ত্যাগ করে কিন্তু আবারও তাদের কর্মস্থলে ফিরছেন। এবং এই মুহূর্তে যদি বলি যে বেশ দুপুর টাইম, বেশ গরমে সারাদিনের একটা ব্যবসা গরমও রয়েছে, সেই গরম উপেক্ষা করেই তারা যেমনটি বলছেন যে কাজে ফিরতে হবে, সেই কারণেই কিন্তু তারা আজকে কাজে ফিরছেন। এর পাশাপাশি গতকাল শুক্রবার ছিল, যারা আজকে যে প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে সেগুলো কিন্তু গতকালই তারা কিন্তু আসলে এই কর্মস্থলে ফিরেছেন এবং আজকে যারা ফিরছেন তাদের প্রতিষ্ঠান হয়তো বা কালকে খোলা এবং তার পাশাপাশি তার পরের দিন অথবা এইভাবেই কিন্তু আরও 2 থেকে 3 দিন নাগাদ কিন্তু এই কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারা এই সড়ক পথে আসলে ফিরবেন। তো এই ছিল গাজীপুর চৌরাস্তা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি ছিলাম গাজীপুরের চন্দ্রা এবং কমলাপুর রেল স্টেশনে। মতিঝিল থেকে উত্তরায় মেট্রো রেল চালুর মাত্র 1.5 বছর হলো। এর মাঝেই যাত্রার একক টিকিট এবং এমআরটি পাস নিয়ে নানা জটিলতায় বাড়ছে অসন্তোষ। যাত্রীরা বলছেন কার্ড ব্যবস্থা সহজ করতে না পারলে আস্থা হারাতে পারে মেট্রো সেবা। কর্তৃপক্ষের দাবি এই ব্যবস্থা সহজ করতে জাপান থেকে আনা হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট।
কাজীপাড়া মেট্রো স্টেশন। টিকিট ভেন্ডিং মেশিনের লাইনে দাঁড়াতেই ঘটল বিপর্যয়, দেখা দিল যান্ত্রিক গোলযোগ। আজ করতে পেরে কল বাটন চেপে ডাকার চেষ্টা করা হলো মেট্রো কর্মকর্তাদের, তবে মিনিট 15 পরেও দেখা নেই কারো। 60 টাকা রাখছে আর 40 টাকা ব্যাক করছে, বাট টিকিট পাইছে একটা, আর একটা মেশিনের সাময়িক প্রবলেমের জন্য ভিতরে সমস্যা হয়েছে। এখন ভিতরে তো কোনো মানুষ নাই। অবশেষে যাত্রীদের তোপের মুখে একজন দৌড়ে এলেন, দিলেন সমাধান। দুটি টিকিট কাটার পর আবারও বন্ধ টিভিএম। 3 জন ছিল, ওনারা গেছে, এর মধ্যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। দ্বিতীয়বারের মতো আবারও এলেন মেট্রো কর্মকর্তা। এবার সময় সংবাদ তার কাছেই জানতে চায়, এতবার কল বাটনে চাপার পরেও কেন ভ্রুক্ষেপ নেই কারো। আসলে সমস্যাটার কারণটা একটু বলে যান যে আসলে সমস্যা মেশিনে আটকে যাচ্ছে ভাই, টাকা আটকে যাচ্ছে, মেশিনে টাকা আটকে যায়। কল বাটন চাপার পর দেরি হয় কেন? ওইটার কল বাটনটা অ্যাক্টিভ। একক যাত্রা টিকিট নিয়ে এমন অভিযোগ যাত্রীদের কাছ থেকে আসে হর হামেশাই। শুধু তাই নয়, এমআরটি পাস নিয়েও আছে আক্ষেপ। একক যাত্রা টিকিটের ভোগান্তি কমাতে আনা হয়েছিল এমআরটি পাস, তবে এ নিয়েও সাধারণ যাত্রীদের মাঝে অসন্তোষ দেখা গেছে। সাধারণ যাত্রীরা তাই এখন বলছেন, এখন মেট্রো রেলের এমআরটি পাস ব্যবস্থা আরও বেশি সহজ করা প্রয়োজন। সবার কাছে মোবাইল অ্যাক্সেসটা সবসময় থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাসেলটা কম হয়ে যেত, সময়টা আরও বাঁচত। একটা অ্যাপস হয়, এটা খুবই সময় উপযোগী হবে বলে আমি মনে করি। ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশি এক তরুণ খুব অল্প খরচে এরই মধ্যে তৈরি করেছে এমআরটি বাড্ডি নামে নতুন এক মোবাইল অ্যাপ। রিচার্জ করা না গেলেও এর মাধ্যমে কার্ডে থাকা ব্যালেন্স থেকে শুরু করে যাবতীয় তথ্য যাচাই করা যায় মোবাইলের মাধ্যমে। তবে প্রশ্ন হলো, ব্যক্তিগত উদ্যোগে একজন তরুণ উদ্যোক্তা এই পদক্ষেপ নিতে পারলে কেন পারছে না মেট্রো কর্তৃপক্ষ? জাপান একটা গ্রান্টের মাধ্যমে আমাদের অ্যাপসটা করার একটা প্রক্রিয়া শেষ পর্যায়ে আছে। এখন আমরা এটা নেব কিভাবে নেব, এই প্রক্রিয়াটা ডিটিসি আলাপ করছে। বিশেষজ্ঞ বলছেন, বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে দেশীয় প্রযুক্তিবিদদের সহায়তা নিলে দীর্ঘমেয়াদী ফল আসত। প্রথম থেকেই ঘাটতি ছিল পরিকল্পনার। বড় বড় প্রকল্প যখন আমরা নেওয়া শুরু করলাম, এই প্রকল্পগুলিতে যে নেগোসিয়েশন বা দর কষাকষির যে বিষয়টা, সেখানেও আমাদের সক্ষমতার ঘাটতি ছিল। আমাদের প্রযুক্তি দেশীয় প্রযুক্তিতে যদি আমরা কোনো সফটওয়্যার এবং হার্ডওয়্যার এটা ডেভেলপমেন্ট করতে পারি, আসলে আমাদের সুযোগ থাকে পরবর্তীতে এটাকে আপগ্রেডেশন করার। ভোগান্তির অবসান করতে প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে মেট্রো কর্তৃপক্ষ, এমনটাই দাবি সাধারণ যাত্রীদের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। মুক্তির আশায় পুণ্যস্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে দেশের বিভিন্ন জেলার নদী তীরবর্তী এলাকায় স্নান করতে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। পুণ্যস্নানের মধ্য দিয়ে পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। এদিকে উৎসবের নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জগতের সব পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় ভোরের আলো ফুটতেই নদী তীরে ভিড় পুণ্যার্থীদের। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে পুণ্যস্নানের এ উৎসবে মাতেন সনাতন ধর্মাবলম্বীরা। ভোর থেকে পুণ্যস্নানে মানুষের ঢল নামে ময়মনসিংহ, জামালপুর ও কুড়িগ্রামের চিলমারি অংশের ব্রহ্মপুত্র নদে। ব্রাহ্মণবাড়িয়ায় গোকর্ণঘাট তিতাস নদীতে পুণ্যার্থীরা মেতেছেন গঙ্গা স্নানে। এছাড়া নারায়ণগঞ্জে ঐতিহাসিক তীর্থস্থান লাঙ্গলবন্দে স্নানে আসেন লাখো সনাতনী ধর্মাবলম্বীরা। স্নানের মধ্য দিয়ে নিজের পরিবার ও দেশের জন্য মঙ্গল কামনা করেন তারা। এ সময় মিলন মেলায় পরিণত হয় নদী তীর, বসে গ্রামীণ মেলাও। আমরা পুণ্যতিথি স্নান করি আপনার মঙ্গলের জন্য, পরিবার দেশের মঙ্গলের জন্য এখানে সবাই মিলে একসাথে এসে স্নান করি। ভগবতী মা গঙ্গা সকলের আশীর্বাদ করে যেন আয়ু বৃদ্ধি করে। খুবই নিরাপদ পরিবেশে আমরা সবাই মিলে আজকে স্নানে অংশগ্রহণ করতে পারছি। এদিকে উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। নারায়ণগঞ্জে এ উৎসব পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এমন ধর্মীয় সম্প্রীতি পৃথিবীর আর কোনো দেশেই নেই। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি। মিডিয়া আপনারা সত্যি সংবাদ দেন। আমি আশা করব আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন, আমরা কোনো আপত্তি নেই। শুক্রবার রাত 2:30টায় শুরু হওয়া পুণ্য স্নানের তিথি শেষ হবে শনিবার রাত 2টায়। রিমু সিদ্দিক, সময় সংবাদ। আশ্বাস দিয়েও আন্দোলনকারীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ না করায় আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম অভিযোগ করেন,
স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন ইফতার পার্টিতে যোগ দিলেও বিডিআর সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় পাননি। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরকারি সব সুবিধা দিয়ে দ্রুত চাকরিতে পুনর্বহাল ও গঠিত স্বাধীন কমিশন দ্রুত তদন্ত শেষ করে কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। থেকে চাপ পড়েছে, চাপ আছে যেন আমাদের সাথে মিটিং না করে, আর না হলে উনি যদি আমাদের সাথে মিটিং কি জন্য করলেন না আমাদেরকে ওয়াদা করে কথা দিয়ে, এটা উনি আপনাদের মিডিয়ার সামনে জাতির সামনে তুলে ধরতে হবে। এর ধারাবাহিকতায় আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা দিচ্ছি। মাতোয়াল স্যানিটারি ল্যান্ডফিলের পার্শ্ববর্তী এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্থানীয়দের দাবির মুখে শনিবার সকালে মাতোয়াল স্যানিটারি ল্যান্ডফিল পরিদর্শনে যান তিনি। ভাগাড়ের বর্জ্য এবং ব্যাটারি পোড়ানো বন্ধের নির্দেশ দেন পরিবেশ উপদেষ্টা। এ সময় বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন করেন স্থানীয়রা। দূষণ থেকে বাঁচতে মাতোয়াল স্যানিটারি ল্যান্ডফিল দ্রুত সরিয়ে নেওয়া সহ বিভিন্ন দাবি জানান তারা। পরিবেশগত ছাড়পত্র আছে কিনা, যদি ওরা ছাড়পত্র মেনে চলে। আমাকে ইমেইলে জানিয়েছেন যে ব্যাটারি পোড়ানো হয়, আমি লোক পাঠিয়েছি পরিবেশ থেকে, পাঠিয়েছি না? ব্যাটারির ওটা আপনাদেরকে সাথে নিয়ে বন্ধ হয়েছে। আবার যখন যদি পোড়াবার ধৃষ্টতা দেখায় আবার জানাবেন। আমি 2টা স্টিল মিলের নাম নিয়েছি, আমি গিয়ে দেখব ওদের পরিবেশগত ছাড়পত্র আছে কিনা। যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। ব্যাটারি পুড়িয়ে সীসা বের করা বন্ধ করে দেব, এইটা এখানে হবে না। ট্রাম্পের খ্যাপাটে শুল্ক আরোপে দিন শেষে দেশটির নাগরিকদেরকে গুনতে হবে বাড়তি খরচ। তাই এর নেতিবাচক প্রভাব রফতানিকারক দেশে কতটা পড়বে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা। তবে ক্রেতা প্রতিষ্ঠানগুলো বাড়তি খরচ উৎপাদকদের কাঁধে চাপানোর চেষ্টা করতে পারে বলে তাদের শঙ্কা। এদিকে স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে সুবিধা না দিয়ে উল্টো শুল্কের চাপে ফেলাকে অন্যায্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর যে ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাতে রপ্তানিকারক দেশ কতটা ক্ষতিগ্রস্ত হবে সেই হিসাব মেলাতে সময় লাগলেও ভোক্তা হিসেবে দিন শেষে এর পুরো চাপ বহন করার কথা মার্কিন নাগরিকদেরই। তবে তাদের স্বস্তি দিতে ক্রেতা প্রতিষ্ঠানগুলো পোশাকের দাম কমিয়ে দিয়ে ক্রয়াদেশ দেওয়ার চেষ্টা করতে পারে বলে সতর্ক করছেন ব্যবসায়ী নেতারা। বায়াররা হয়তো এখন তারা ওই দেশের কাস্টমার বায়াররা হয়তো এখন ভাববে কি হয় কি দাঁড়ায় একটু আমরা দেখি। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে প্রাথমিক ইমিডিয়েট যেই প্রেসারটা আমাদের উপরে আসবে সেটা হচ্ছে এই প্রাইস প্রেসার। এই অবস্থায় উদ্যোক্তারা যেন কম দামে ক্রয়াদেশ না নেয়, আবার ক্রয়াদেশও হাতছাড়া না হয় তা নিশ্চিতে সরকারকে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন রপ্তানিকারকরা। এখন এইটার ফল কোন দিকে যাবে এটা একটু সময় না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। সরকারেরও একটা পলিসি নেওয়া দরকার, যদি শেষ পর্যন্ত রপ্তানিকারকরা এই নেগোসিয়েশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে সরকার কিভাবে তাদেরকে এই সময়ে একটা সাপোর্ট দিতে পারে। স্বল্পোন্নত দেশ হিসেবে পণ্য রপ্তানিতে বাংলাদেশের সুবিধা পাওয়ার কথা থাকলেও নানা শর্তে বঞ্চিত করছে মার্কিন প্রশাসন। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক চুক্তি করার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। অন্যান্য দেশের সাথে যদি আমি তুলনা করি তাহলে বাংলাদেশের উপরে যেটা চাপানো হয়েছে এটা খুবই অন্যায্য হয়েছে। এখন আমাদেরকে একটা হয়তো সুযোগ আছে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করার। বাংলাদেশ থেকে মার্কিন বাজারে পোশাক আমদানিতে নতুন করে ট্রাম্পের আরোপ করা 37% সহ মোট 52% শুল্ক দিতে হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। জটিলতা কাটিয়ে চূড়ান্ত অনুমোদন পেতে একনেকে উঠেছে চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্প। এই বন্দরে $3 বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব নিয়ে অপেক্ষায় রয়েছে সিঙ্গাপুর পোর্ট অথরিটি ও সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এই ধুধু বালুচরে 2026 সালের মধ্যে অপারেশনে যাওয়ার কথা ছিল চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত বে টার্মিনালের, কিন্তু এখনো তৈরি হয়নি স্থাপনা। নানা জটিলতায় বারবার পিছিয়েছে এই বন্দর নির্মাণের কাজ। যেটার জন্য আলাদা রোড কানেক্টিভিটির প্রয়োজন নাই,
যেটার সাথে পুরো ঢাকা সারা বাংলাদেশের কানেক্টিভিটি আছে। তবে সব জটিলতা নিরসন করে ইতিমধ্যে প্রি একনেকে অনুমোদন হয়ে গেছে এই প্রকল্পের। আর ডিপিপি চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই একনেকে উঠবে। বিশ্ব ব্যাংকের সঙ্গে ঋণ চুক্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আনা হয়েছে। ডিপিপি অনুমোদিত হওয়ার পরপরই বিশ্বব্যাংকের সাথে সরকারের একটা লোন এগ্রিমেন্ট হবে এবং পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে। 6 কিলোমিটার দীর্ঘ বে টার্মিনালের 3টি অংশের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব জেটি 1500 মিটার, সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং ডিপি ওয়ার্ল্ডের জন্য প্রস্তাবিত জেটির দৈর্ঘ্য হচ্ছে 1225 মিটার করে। প্রি একনেকও হয়ে গেছে, এখন জাস্ট একনেকে উঠবে আর কি। একনেকে ওঠার জন্য আগে কিছু আমাদের আছে, তথ্য চেয়েছে, ওই তথ্যগুলো আমরা দিব। চট্টগ্রাম বন্দরে শুধুমাত্র জোয়ারের সময় জাহাজ আসা যাওয়ার সুযোগ রয়েছে। তার বিপরীতে সাগরের উপকূলবর্তী পাশাপাশি ব্রেক ওয়াটার সুবিধা থাকায় ভাটার সময়ও 14 মিটার গভীরতার যে কোনো আকৃতির জাহাজ সহজে নোঙ্গর করার সুযোগ পাবে এই বে টার্মিনালে। সেখানে আমরা অধিক পরিমাণে ড্রাফট পাবো এবং টার্মিনাল সাইজ হবে বিশাল, 24 আওয়ার্স নেভিগেশন থাকবে। বছরে 50 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সক্ষমতার এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধা থাকছে। এবার নির্ধারণ করা হয়েছে 2029 সালের মধ্যে অপারেশনে যাবে এই বে টার্মিনাল। প্রস্তাবিত বে টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ ঘিরে বিক্ষোভে উত্তাল দেশটির রাজপথ। প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির উপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা। হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে ক্ষোভের সুর। ওয়াকফ বিল মানি না এমন স্লোগানে গর্জে উঠেছেন প্রতিবাদকারীরা। এই বিল আমরা কোনোভাবেই মানি না। তারা আমাদের পূর্বপুরুষদের জমি কেড়ে নিতে চাইছে। মাদ্রাসা, মসজিদ, কবরস্থান সবকিছুর উপরই এখন নজর। এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই মুসলমানদের টার্গেট করে আসছে। ভারতের লোকসভার পর রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ বিল পাশ হয়। ওয়াকফ আইনে পরিবর্তন এনে বলা হচ্ছে এটি নাকি গরিবদের উন্নয়নের জন্য, কিন্তু সংসদে তো কোথাও মুসলমানদের জন্য বাড়ি, পেনশন, শিক্ষা প্রতিষ্ঠান বা লোনের কথা বলা হয়নি। তাহলে উন্নয়ন কোথায়? আসলে এই বিল শুধুই আমাদের অধিকার কাড়ার জন্য তৈরি করা হয়েছে। বিতর্ক আর প্রতিবাদের মধ্যেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা, তারপরই কার্যকর হবে নতুন আইন। তবে তার আগেই রাজপথে নেমেছে মুসলিম সম্প্রদায়। সরকারকে কড়া বার্তা দিয়ে তারা বলছেন ধর্মীয় অধিকার রক্ষায় তারা লড়াই চালিয়ে যাবেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা। মিয়ানমার ইতিবাচক সাড়া দিলেও নিরাপত্তা নিশ্চিতে বহুপক্ষীয় আলোচনার পরামর্শ বিশ্লেষকদের। দ্রুত সমাধান চান আশ্রিতরা। ইউনূস মোদি বৈঠকের সম্পর্কের নতুন দ্বার উন্মোচনের আশা। আন্তর্জাতিক আইন মেনে বিচার হলে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে ভারত, বলছেন বিশ্লেষকরা। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গেই থাকুন সময়।